ওকে, তো তাহলে আমরা আস্তে আস্তে শুরু করি। তোমাদেরকে এমনিতে আগে থেকে ভিডিওটা দিয়ে রাখছিলাম, তাহলে যেন তোমরা প্রায়র একটা আইডিয়া পাও যে আজকে আমরা অ্যাকচুয়ালি কি নিয়ে পড়ালেখা করব। আজকে আমরা একদম ফার্স্ট থেকে ওই জিনিসটা ডিসকাস করবো। ওকে, সো ইএমএফ এন্ড ইন্টারনাল রেজিস্ট্যান্স, এই জিনিসটা হলো আমাদের ইলেকট্রিসিটির লাস্ট টপিক, বিকজ এরপরে আরেকটা টপিক আছে পাওয়ার। তো ওই পাওয়ার রিলেটেড ওইসব ব্যাপার কিন্তু আমরা অলরেডি ও লেভেলসে পড়ে আসছি, ওইটা থেকে নতুন কিছু না। সো এইটাই হলো আমাদের নতুন যে জিনিসটা বাকি ইলেকট্রিসিটির মধ্যে, কি জিনিস? ইএমএফ এন্ড ইন্টারনাল রেজিস্ট্যান্স। ওয়াও, কি হয়ে গেল লেখা। আচ্ছা, তো এখন এখানের মধ্যে ব্যাপারটা খেয়াল করো সবাই। ফার্স্ট অফ অল, আমরা যা যা সিরিজ সার্কিট, প্যারালাল সার্কিট এইসবের ক্যালকুলেশনস দেখে আসছি, সবকিছু আমরা জানি অলরেডি। এখন আমি একটা সার্কিট ড্র করি। সাপোজ দিস, এই পাওয়ার সাপ্লাই, এই একটা এমিটার, এই একটা রেজিস্টার, আর এখন আমি যদি এই জায়গাটায় একটা ভোল্ট মিটার অ্যাড করি, ওকে, আমার কিসের রিডিং পাওয়ার কথা এখানে কাবিও? ইএমএফ এর। ইএমএফ এর রিডিং পাওয়ার কথা। তো মনে করো যে ব্যাটারি গায়ে লেখা আছে, ব্যাটারি গায়ে লেখা যে দিস ব্যাটারি অর মোর স্পেসিফিক্যালি দিস সেল হ্যাজ অ্যান ইএমএফ অফ 6 ভোল্টস। ওকে, ইএমএফ এর ভ্যালু হলো 6 ভোল্ট। তো তাহলে হোয়াট উই উইল এক্সপেক্ট, যে আমরা এক্সপেক্ট করব এই ভোল্ট মিটারেরও রিডিং এর ভ্যালুটা কত আসবে? 6 ভোল্ট আসবে নাকি? হ্যাঁ ভাইয়া। কিন্তু আমাদের রিডিংটা সারপ্রাইজিংলি 6 ভোল্ট পাই না কখনো। রিডিংটা মনে করে এমন আসলো 5.8 ভোল্ট। সো হোয়াট ইজ দ্য রিজন আমাদের 6 ভোল্ট দিতেছে ব্যাটারিটা? তো তার মানে কি ব্যাটারি গায়ে ভুল লেখা? ব্যাটারিটা কি আসলে 6 ভোল্ট সাপ্লাই করে না? ব্যাটারিটা আসলে 6 ভোল্ট সাপ্লাই করে, এটা একদম নতুন একটা ব্যাটারি, ফ্রেশ, কোনো ফল্ট নাই, কিছু নাই। তো ব্যাটারি ঠিকই 6 ভোল্ট সাপ্লাই করতেছে, কিন্তু আমরা কি পাচ্ছি? মাত্র 5.8 অফ দা 6 ভোল্ট পাচ্ছি। কেন? এখানে অনেক বড় একটা কোয়েশ্চেন। তখন ফার্স্ট এর কথাটা, যে ব্যাটারির ভিতরে আনিসা ব্যাটারি কি দিয়ে বানানো থাকে? ব্যাটারি কেমন টাইপের এনার্জি কনভার্সন করে ইলেকট্রিসিটি দেয়? কেমিক্যাল এনার্জি। কেমিক্যাল এনার্জি থেকে সে কি করে? ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে। এগুলা তোমরা যখন নাকি রেডক্স রিঅ্যাকশন পড়ো না কেমিস্ট্রিতে, ওখানের মধ্যে দেখবা যে ওরকম রেডক্স রিঅ্যাকশনের ওরকম পটেনশিয়াল করবা, পজিটিভ নেগেটিভ এরকম পটেনশিয়াল আছে, যে কোন দুইটা এলিমেন্টস আর কোন দুইটা কম্পাউন্ড এরকম রিঅ্যাক্ট করলে কিভাবে কি হয়, ওখানে থেকে দেখবা যে কেমিক্যাল রিঅ্যাকশনের থ্রুতে হাউ উই অ্যাকচুয়ালি গেট ইলেকট্রিসিটি অর ভোল্টেজ। অলরাইট, সো ফার্স্ট অফ অল এখানে যা কথা বলতেছে খেয়াল করো। ইএমএফ টা হলো 6 ভোল্ট, কিন্তু আমরা পাচ্ছি মাত্র 5.8। সো তাহলে বাকি 0.2 ভোল্ট কোথায় কাবিও? আমাদের তো এনার্জি কনজার্ভ থাকতে হবে নাকি? তো তার মানে পাওয়ার সাপ্লাই যত ভোল্টেজ সাপ্লাই দিবে ওইটা থ্রু আউট দ্য সার্কিট ইউজ করতে হবে। তো এখন এইখানে ভোল্ট মিটার লাগানো আর এইখানে ভোল্ট মিটার লাগানো কোনো ডিফারেন্স আছে? দোনোটা কিন্তু না। একই রিডিং দিবে। কেন বলতো? বিকজ একটা ব্যাপার দেখাই, ব্যাপারটা কেমন, এই যে এই পয়েন্ট থেকে শুরু করে এইটুকু আসার আগ পর্যন্ত কোন জায়গাতে কি ভোল্টেজ ইউজ আপ করার মতো কোনো কম্পোনেন্ট আছে আনিসা? না ভাইয়া। তো তাহলে না ভাইয়া। এই পয়েন্টে যদি আমাদের এই পয়েন্টের যত ভোল্টেজ, এই পয়েন্টের ভোল্টেজের ভ্যালু সেম, তো তার মানে এই দুইটা পয়েন্টের মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স কত? জিরো আর কি বেসিক্যালি। তো তাহলে এই পয়েন্টে কানেক্ট করলাম, আর এখানের মধ্যে যে এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে কোনো ভোল্টেজ ইউজ আপ করার মতো কোনো কম্পোনেন্ট নাই। তো তার মানে এই দুইটা পয়েন্টেরও কি পটেনশিয়াল সেম। তো তার মানে সরি, তো তার মানে ওই জায়গায় ভোল্টমিটার অ্যাড করা আর এখানে ভোল্টমিটার অ্যাড করা একই কথা। তো
তো এই ভোল্টমিটার থেকে আমাদের আসলে কিসের রিডিং পাওয়ার কথা, ইএমএফ এর রিডিং পাওয়ার কথা, যেটা আমরা পাচ্ছি না। কি পাচ্ছি? কম পাচ্ছি। তো এই ভোল্টেজটাকে এর জন্য আমরা স্পেসিফিক্যালি একটা নামে ডাকি। কি নামে ডাকি? দেখো, পজিটিভ টার্মিনাল থেকে শুরু, যে পজিটিভ টার্মিনালের বাইরে থেকে শুরু, দেন নেগেটিভ টার্মিনালে আসার আগ পর্যন্ত। তো তার মানে কি? দিস পুরো সার্কিট জুড়ে, মানে কি সেলের বাইরে বা পাওয়ার সাপ্লাইয়ের বাইরে থ্রু আউট দ্য সার্কিট যা হচ্ছে, পুরো ভোল্টেজের রিডিংটা আমাদের এই ভোল্টমিটার থেকে পাবো। সো এই ভোল্টেজটাকে আমরা একটা নামে ডাকি ইএমএফ। তো আমরা অলরেডি জানি যে ইএমএফটা কি। ইএমএফটা হলো ভোল্টেজ সাপ্লাইড বাই দ্য পাওয়ার সাপ্লাই, তাই তো? ভোল্টেজ সাপ্লাইড বাই দ্য পাওয়ার সাপ্লাই, এটা হলো আমাদের ইএমএফটা। আর এই যে ভোল্টমিটার থেকে যে রিডিংটা পাইতেছে, এটা আসলে আমাদের আরেকটা নামে ডাকে, যেটাকে আমরা কি বলি? টার্মিনাল পিডি, টার্মিনাল পটেনশিয়াল ডিফারেন্স। মানে কি, ওয়ান টার্মিনাল অফ দ্য পাওয়ার সাপ্লাই টু অ্যানাদার টার্মিনাল অফ দ্য পাওয়ার সাপ্লাই যত ভোল্টেজ আমাদের ইউজ আপ হয়, ওইটাকে আমরা কি বলি? টার্মিনাল পটেনশিয়াল ডিফারেন্স বলি। ঠিক আছে? তো তাহলে টার্মিনাল পিডিটা কি? the PD across the external circuit। এক্সটার্নাল সার্কিট বলতে কোন জায়গাটা? পাওয়ার সাপ্লাই বাদে বাকি জায়গাটুকু হলো আমাদের এক্সটার্নাল সার্কিট। ওকে, তো তাহলে the PD across the external circuit। ঠিক আছে? এতটুকু নিয়ে কি কোনো কোয়েশ্চেন আছে? ইএমএফ এর ভ্যালু হলো 6 ভোল্ট, কিন্তু আমাদের টার্মিনাল পটেনশিয়াল ডিফারেন্সের ভ্যালু কত? 5.8 ভোল্ট। তো তাহলে বাকি 0.2 ভোল্ট কোথায় গেল? এই জিনিসটার অ্যান্সারটা আমাদের খোঁজা লাগবে। তো এই জিনিসটার অ্যান্সারটা হলো এরকম যে, কারশফস ল তো পড়ে আসছি যে টোটাল ভোল্টেজ রাইজ আর টোটাল ভোল্টেজ ফল সমান সমান হইতে হবে। তো রাইজ হইতেছে 6, ফল হইতেছে 5.8। তো তার মানে কি কারশফস ল ভুল? না। এখার মধ্যে কি হচ্ছে, যে জিনিসটা বললাম একটু আগে, যে ব্যাটারি কি করে? কেমিক্যাল রিঅ্যাকশনের থ্রুতে পটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট করে। সো হোয়াট হ্যাপেন্স, ব্যাটারির ভিতরে অনেকগুলা কি আছে? কাবিও কেমিক্যালস আছে নাকি? হ্যাঁ ভাইয়া। তো এখন ইলেকট্রনস গুলা বা চার্জ ক্যারিয়াররা যখন নাকি ব্যাটারির ভিতর দিয়ে মুভ করতে নিবে, তো তখন তারা কি ওই কেমিক্যালস গুলোর সাথে কোলাইড করবে না? তো এখন এই হ্যাঁ। যে তাদের ওই কেমিক্যালস গুলির সাথে এরকম কলিশনস গুলি হবে এন্ড এভরিথিং, তো তখন কি হবে? দে উইল এক্সপেরিয়েন্স আ রেজিস্ট্যান্স। তো তার মানে তারা কি করে? ব্যাটারি নিজের ভিতরেরই, ঠিক আছে, ব্যাটারি নিজের ভিতরেই কি করতেছে? একটা স্মল অ্যামাউন্ট অফ রেজিস্ট্যান্স অফার করতেছে, যার জন্য কি হয়? ব্যাটারি নিজের ভিতরে সার্টেন অ্যামাউন্ট অফ ভোল্টেজ ইউজ আপ হয়ে যায়। তো তাহলে যে কথাটা বললাম যে 0.2 ভোল্ট কোথায় গেল, ওইটা আসলে কি করে? ব্যাটারি নিজেই খেয়ে ফেলে। ওকে, তো তাহলে ওই জিনিসটা কেন হয়? বিকজ ব্যাটারির ভিতরে যেসব কেমিক্যালস গুলি থাকে, এই কেমিক্যালস গুলি কি করবে? ইলেকট্রনস গুলা বা চার্জ ক্যারিয়ার গুলোর সাথে কোলাইড করবে, এন্ড কলিশন হলে পরে একটা রেজিস্ট্যান্স ফিল করবে। আর রেজিস্ট্যান্স থাকলে কি হয়? রেজিস্ট্যান্স থাকলেই ওই সার্টেন জিনিসের জন্য আমাদের এনার্জি খরচ হয়, তাই না ব্যাপারটা আনিসা? জি তো তার ভাইয়া। মানে ব্যাটারি নিজে যে রেজিস্ট্যান্সটা অফার করে, ওই জিনিসটাকে এর জন্য আমরা একটা নাম দিয়ে ডাকবো। কি ডাকবো? তাকে আমরা বলবো ইন্টারনাল রেজিস্ট্যান্স। অলরাইট। সো তার মানে আমরা কখনোই ব্যাটারি গায়ে যত লেখা থাকে তত ফুল ভোল্টেজ আমরা পাই না, বিকজ ব্যাটারি নিজের ভিতরে একটু না একটু হলেও কি করে রাখবে? ভোল্টেজ ইউজ আপ করে ফেলবে। তো তার মানে আমাদের মেইন সিনারিওটা কেমন? এতদিন আমরা কিন্তু ইন্টারনাল রেজিস্ট্যান্স নিয়ে মাথা ঘামাই নাই, এন্ড অন্য সময় ঘামাইতে হবেও না। তোমাকে যখন ইন্টারনাল রেজিস্ট্যান্স রিলেটেড কোয়েশ্চেন করবে, তুমি সার্কিটটা দেখে বুঝে যাইতে পারবা যে আসলে ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে নাকি নাই। অর তোমাকে কোয়েশ্চেনে স্টেটও করে দিবে যে অ্যাজিউম দ্যাট ইন্টারনাল রেজিস্ট্যান্স ইজ নেগলিজিবল, সামথিং লাইক দ্যাট। যদি এরকম বলে দেয় যে ইন্টারনাল রেজিস্ট্যান্স ইজ নেগলিজিবল, তো তখন আমরা কি করব? বুঝেই নিব যে ওকে, ইন্টারনাল রেজিস্ট্যান্স নাই। তো ইজিলি আমরা নরমালি যেসব ক্যালকুলেশন করতাম ওইরকম করব। কিন্তু যদি ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে, তাহলে কি করা যায়? তাহলে আমাদের কাজটা হলো এরকম। কাজটা কি? এই আমাদের পাওয়ার সাপ্লাই,
ইন্টারনাল রেজিস্ট্যান্স অ্যাকচুয়ালি ফিজিক্যালি কোনো রেজিস্টর না, ছোট কোনো রেজিস্টর তো আমরা নিজেরা অ্যাড করতেছি না, বা ব্যাটারির ভিতরে নতুন কোনো করে রেজিস্টর লাগানো নাই। এটা কি থ্রু আউট দ্য ব্যাটারি কেমিক্যালস গুলি যে স্প্রেড আউট হয়ে আছে তাদের জন্য কি হয়, থ্রু আউট দ্য ব্যাটারি কেমিক্যালস গুলি যে স্প্রেড আউট হয়েছে তাদের জন্য চার্জ ক্যারিয়াররা একটা রেজিস্ট্যান্স ফিল করে। সো ইন রিয়েলিটি রেজিস্টর এরকম ছোট করে কোনো কিছু নাই, এটা পুরো ব্যাটারি ধরে স্প্রেড আউট করা, কিন্তু আমাদের সিম্বল হিসেবে আমরা এমন জিনিসটা ইউজ করি। তো যখন নাকি তুমি এরকম সার্কিট সিম্বল দেখবা তখন তুমি কি বুঝবা যে এই সেলটার কি আছে, এই পাওয়ার সাপ্লাইটার বা এই সেলটার একটা সার্টেন অ্যামাউন্ট অফ ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে। ওকে, সো তাহলে সেল নরমালি যদি জাস্ট পজিটিভ নেগেটিভ আঁকা হয় তো তখন মানে কি ইট হ্যাজ নো ইন্টারনাল রেজিস্ট্যান্স, অর উই আর অ্যাজিউমিং যে ইন্টারনাল রেজিস্ট্যান্সটা নেগলিজিবল। কিন্তু যখন তোমাকে সার্কিট ডায়াগ্রামটা এমন ভাবে ড্র করে দিবে যে কি করলো, এই যে ব্রোকেন একটা রেক্টেঙ্গেল ড্র করলাম না রাফিন, তো ব্রোকেন এই রেক্টেঙ্গেলের মধ্যে কি আছে, পাওয়ার সাপ্লাইয়ের পজিটিভ নেগেটিভ ওইটা, আর ছোট করে একটা রেজিস্টর ড্র করছি। সো এখন এই ইন্টারনাল রেজিস্টরের রেজিস্ট্যান্সটাকে আমরা স্মল লেটার আর দিয়ে রিপ্রেজেন্ট করি। ঠিক আছে, এখন দেখো এই হলো আমাদের একটা পাওয়ার সাপ্লাই যার কি আছে, ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে, মানে তার ইন্টারনাল রেজিস্ট্যান্সটা কি না, নেগলিজিবল না। ওকে, সো এখন আমরা সার্কিটটা কমপ্লিট করি। তো এই রেজিস্টরটাকে এরকম আর বলে, আর মাঝে মাঝে লোড রেজিস্ট্যান্স বলে, যে এক্সটার্নাল সার্কিটে যে রেজিস্ট্যান্স ওয়ালা কম্পোনেন্ট গুলি আছে তাদেরকে আমরা কি বলি, লোড রেজিস্ট্যান্স বলি। এটা আমাদের টার্ম ইউজ না করলেও সমস্যা নাই, আমাদের মেইনলি জাস্ট বোঝা লাগবে কি যে এই পাওয়ার সাপ্লাইয়ের কি আছে, একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে। নাও দেখো ব্যাপারটা আমরা কি করব, আমরা যখন নাকি একটা ভোল্ট মিটার কানেক্ট করি, ওকে, আমরা যখন নাকি একটা এরকম ভোল্ট মিটার কানেক্ট করব, হোয়াট উইল হ্যাপেন, ভোল্ট মিটারটা আমরা যখন লাগাই আসলে ভোল্ট মিটারটা এমন জায়গায় সেট হয়, আমরা ইন্টারনাল রেজিস্ট্যান্স, সে কি ফিজিক্যালি কোন একটা রেজিস্টর, সে তো কোন একটা রেজিস্টর না যে আমরা কি করতে পারবো না, এই জিনিস করতে পারবো না যে ইন্টারনাল রেজিস্টরের অ্যাক্রসে ভোল্ট মিটার অ্যাড করে দিতে পারবো না, বিকজ তাকে তো আর দেখা যায় না, বা তার অ্যাক্রসে ভোল্ট মিটার কানেক্ট করার কোনো কায়দা নাই। তো আমাদের কি করা লাগবে, এই যে আমাদের আউটলাইনটা দেওয়া, কিসের আউটলাইন, ব্রোকেন যে রেক্টেঙ্গেলটা দেওয়া আছে, ব্রোকেন রেক্টেঙ্গেলটা কি, এইটা পুরো ব্যাটারির আউটার কেসিং। তো ব্যাটারির ভিতরে নিয়ে তো আমরা ভোল্ট মিটারের কানেকশন দিতে পারি না, পারি? তো তার মানে ব্যাটারির ভিতরেই কি আছে, সেল যে পজিটিভ নেগেটিভটা আছে এন্ড তার যেই কেমিক্যালস গুলি যারা কি করবে একটা সার্টেন অ্যামাউন্ট অফ রেজিস্ট্যান্স অফার করবে, ওই জিনিসটাও আছে। ওকে, তো তাহলে ভোল্ট মিটার যখন কানেক্ট করি তখন আসলে আমরা পাইটা কি, the reading on the voltmeter is actually equal to what, is actually equal to power supply টা সাপ্লাই করতেছে ইএমএফ সমান ভোল্টেজ, আর এই যে ছোট করে রেজিস্টরটা আঁকছি এখানে কি ভোল্টেজ রাইজ করবে নাকি ভোল্টেজ ফল করবে রাফিন, রাইজ করবে। এই ছোট রেজিস্টরের একটা রাইজ করবে, রেজিস্টর পাওয়ার, রেজিস্টরটাকে পাওয়ার সাপ্লাই, ও না না না, তো রেজিস্টরের একটা ফল করে। তো আমরা নরমালি কি জানি যে ইএমএফ ইজ ইকুয়াল টু হোয়াট, এটা আমাদের বেসিক্যালি এমন ভাবে চিন্তা করব যে ইএমএফটা হলো আমাদের সোর্স অফ পটেনশিয়াল রাইজ। ফল কেন করে, সে একটা রেজিস্ট্যান্স অফার করতেছে না, তো সে যদি একটা রেজিস্ট্যান্স অফার করে তো তার একপাশে একটা ভোল্টেজ ইউজ আপ হবে না প্রভা, তো তাহলে বেসিক্যালি তোমার ব্যাপারটা এমন হয়ে গেছে, এই একটা সেল, এই তার ইন্টারনাল রেজিস্টর আছে আর তার সাথে এক্সটার্নাল সার্কিটের রেজিস্টরটা আছে। তো ব্যাপারটা এমন হয়ে গেছে, এই হলো ইন্টারনাল রেজিস্টরের অ্যাক্রসের ভোল্টেজ আর এক্সটার্নাল সার্কিটের অ্যাক্রসের ভোল্টেজ। বুঝতে পারছো, জাস্ট ইন্টারনাল রেজিস্টরটা কি করে, বাইরে থাকে না, সে ব্যাটারির ভিতরেই থাকে। বুঝতে পারছো, তো তার মানে ব্যাটারির ভিতরে থাকে মানে যে ওখানে ভোল্টেজ রাইজ করবে এমন কোনো কথা নাই, ব্যাটারির ভিতরেই আছে কিন্তু সে কি করতেছে, রেজিস্ট্যান্স অফার করতেছে। সো হোয়াট উইল হ্যাপেন, এখানের মধ্যে ভোল্টেজটা ফল করবে। তো তাহলে ভোল্টেজটা ফল করতেছে কোথায়, অ্যাক্রস দা ইন্টারনাল রেজিস্টর
আর বাকিটুকু কি? বাকিটুকু হলো আমাদের টার্মিনাল পটেনশিয়াল ডিফারেন্স, রাইট? তো তাহলে আমরা টার্মিনাল পিডি যে রিডিংটা কিসে থেকে পাবো? ভোল্টমিটার থেকে যে রিডিংটা পাবো এটা কি আসবে কাবিও? ভোল্টমিটারের রিডিংটা আমাদেরকে টার্মিনাল পিডি দিবে না? হ্যাঁ ভাইয়া। তো তাহলে এই আমাদের টার্মিনাল পিডি ইজ ইকুয়াল টু হোয়াট? ইএমএফ মাইনাস ইন্টারনাল রেজিস্টরের অ্যাক্রসে যে ভোল্টেজ। ইন্টারনাল রেজিস্টরের অ্যাক্রসে যে ভোল্টেজটা ড্রপ হয় এটাকে আমরা লস্ট ভোল্টেজও বলি, ঠিক আছে? যে ভোল্টেজ যেটা কি হয়ে যাচ্ছে, লস হয়ে যাচ্ছে। তাহলে টার্মিনাল পিডি ইজ ইকুয়াল টু হোয়াট? ইএমএফ মাইনাস কারেন্ট। তো এটা তো একটা সিরিজ সার্কিট, তো কারেন্ট তো সব জায়গায় সেম, আই কারেন্ট। আর ইন্টারনাল রেজিস্টরের রেজিস্ট্যান্স কত? স্মল আর। তো এই হলো আমাদের একটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন যেটা নিয়ে আমরা কাজ করব। ওকে, তো তাহলে ফার্স্ট অফ অল আজকে আমরা কি কি জিনিস দেখলাম? যে ইএমএফ এন্ড ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ আ ব্যাটারি আমরা বের করব, এক্সপেরিমেন্টও দেখবো আজকে। তো এখন এখানের মধ্যে কাজগুলো কি দেখো। ফার্স্ট অফ অল ইএমএফ মানে হলো পাওয়ার সাপ্লাই, জেনুইনলি যে ভোল্টেজটা সাপ্লাই করে। কিন্তু পাওয়ার সাপ্লাই যে ইএমএফটা দেয় এটা আমরা এক্সটার্নাল সার্কিটে পুরোটা পাই না। কেন? বিকজ ব্যাটারির ভিতরে কি থাকে? প্রভাব কেমিক্যালস থাকে। সো চার্জ ক্যারিয়ার্স বা ইলেকট্রনসরা যখন নাকি কি করতে নিবে, মুভ করতে নিবে, তখন দে উইল কোলাইড উইথ দ্য কেমিক্যালস। সো পলিউশনের জন্য কি করবে? ব্যাটারি নিজের ভিতরে নিজে একটা রেজিস্ট্যান্স অফার করতেছে, তাই না? তো এর জন্য কিছু একটা ভোল্টেজ ব্যাটারি নিজে খেয়ে দিবে। ওকে, আচ্ছা। সো তাহলে কিছু একটা ভোল্টেজ যে 0.2 ভোল্ট সে খেয়ে দিল, তো তার মানে এক্সটার্নাল সার্কিটের জন্য বেঁচে আছে কত? বাকি 5.8 ভোল্ট। তো এক্সটার্নাল সার্কিট 5.8 ভোল্ট পায়। সো দিস ইজ দ্য রিজন ওয়াই পাওয়ার সাপ্লাই যত ভোল্টেজ সাপ্লাই করে পুরোটা এক্সটার্নাল সার্কিটে আসে না। ইন্টারনাল রেজিস্ট্যান্সের জন্য কিছু কিছু এনার্জি কি হয়ে যায়, ওর ভোল্টেজ কি হয়ে যায়, ইউজ আপ হয়ে যায়। ঠিক আছে, তো এটা ছিল মোরলেস আমাদের ইন্টারনাল রেজিস্ট্যান্সের ইন্ট্রোডাকশন। আমরা এই জিনিসটা স্টুডেন্ট বুকের থেকে পড়বো, ওখানে অনেক সুন্দর মতো সাজায় লেখা আছে, ওখানে বুঝতে প্রবলেম হওয়া উচিত না। ওকে, তো এখন আজান দিয়ে দিচ্ছে অলরেডি, তো তোমরা একটা কাজ করবা 7:05, ঠিক আছে, 7:05 সবাই ক্লাস রিজয়েন করবা। ওকে, তো ওখানে আমরা স্টুডেন্ট বুকের থেকে রিডিং করে দেখবো কি কি বলতেছে। আচ্ছা, তো এখন আমরা দেখি। সো ফার্স্ট অফ অল এখানের মধ্যে কি বলতেছে, ইএমএফ এন্ড ইন্টারনাল রেজিস্ট্যান্স টপিকের মধ্যে প্রথমে ইন্টারনাল রেজিস্ট্যান্স কি জিনিস সেটা বোঝা লাগবে। দেন একটা ইনভেস্টিগেশন করতে পারতে হবে, যেটা দিয়ে আমরা কি করতে পারবো, ইএমএফ এন্ড তার ইন্টারনাল রেজিস্ট্যান্স কত এটা বের করতে পারবো, এন্ড ওই ইন্টারনাল রেজিস্ট্যান্স রিলেটেড ক্যালকুলেশনস করতে পারতে হবে। তো এগুলা জিনিস আমরা অলমোস্ট দেখে ফেলছি সবই। তো এখন আমরা স্টুডেন্ট বুক থেকে দেখে নেই তারা কি কি বলতেছে। ওকে, all components have some resistance. The best emitters have such a small resistance that the effect on their current measurements can be ignored. তো তার মানে এমিটার গুলাকে যে আমরা বলি negligible resistance, তো তার মানে তাদেরও অল্প একটু করে আছে রেজিস্ট্যান্স, কিন্তু that resistance is so low যে ওইটা বলতে গেলে কি নেগলিজিবল ধরা যায়, কিন্তু পুরোপুরি কি না, জিরো না, যে তাদের একটু অল্প হইলেও কি হয়, একটু একটা ভোল্টেজ ড্রপ হয়, বাট ইট ইজ নট অ্যাকচুয়ালি জিরো, যে রেজিস্ট্যান্সটা পুরোপুরি জিরো। সোর্সেস অফ ইলেকট্রোমোটিভ ফোর্স, ইএমএফ, ঠিক আছে, ইলেকট্রোমোটিভ ফোর্স কারা দেয়? পাওয়ার সাপ্লাই, যেরকম ইএমএফ, যে ব্যাটারি সেল, এইসব। তো কি করতেছে, সাচ এস ব্যাটারিজ will also have a small but non-zero resistance. তো তার মানে ব্যাটারি বা পাওয়ার সাপ্লাইয়েরও কি থাকে, নিজের একটা অল্প হইলেও রেজিস্ট্যান্স থাকে। The resistance of an EMF source is called the internal resistance. তো এটার কাজটা কি? In most situations, the internal resistance of an EMF will not affect the performance of a circuit. যে নর্মাল টাইমে ওর ম্যাক্সিমাম সময় কি হয় না, ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকা না থাকা আমাদের ম্যাটার করে না, নরমালি সার্কিটের মধ্যে সুন্দর মতনই কাজ করতে পারে। কিন্তু সমস্যা হয় কি, এটা মাঝে মাঝে কি হয় যে ম্যাক্সিমাম সময় এটা নোটিসেবল হয় না, যে ইট মে নট ইভেন বি নোটিসেবল। However, as the power loss, energy wasted as heat through a component increases with the current through it. তো তার মানে যত কারেন্ট ফ্লো করবে একটা কম্পোনেন্টের ভিতর দিয়ে, তত কি হবে, হিটিং ইফেক্ট অফ কারেন্টের জন্য তার অ্যাক্রসে এনার্জি লস হবে। তো আমরা দেখি না ওরকম কোন একটা ব্যাটারি যদি অনেকক্ষণ কাজ করে, তো তখন ব্যাটারিটা গরম হয়ে যায়, কারণ ব্যাটারির অ্যাক্রসে তো কোনো ভোল্টেজ ড্রপ হয় না। তো তাহলে ব্যাটারি গরম হবে কেন? বিকজ আসলে তার অ্যাক্রসে ড্রপ হয়।
কেন ড্রপ হবে? ব্যাটারির নিজের যে একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে, তো ইন্টারনাল রেজিস্ট্যান্সের জন্য তার একটা কি হয়, একটা ভোল্টেজ ড্রপ হয়, যার জন্য ব্যাটারিটা ওরকম কি হয়ে যায়, হিট আপ হয়ে যায়। তো কি বলতেছে, there can be a significant power loss when large currents are used. তো এই ফর্মুলাটা আমরা আগে থেকে জানি যে পাওয়ার ইজ ইকুয়াল টু কারেন্ট ইনটু ভোল্টেজ। তো এখন ভোল্টেজের জায়গায় কি লেখা যায়, ইন্টারনাল রেজিস্টর রেজিস্ট্যান্স আর, সো তাহলে আই ইনটু আই আর, যে ভোল্টেজ অ্যাক্রস দ্য ইন্টারনাল রেজিস্টর এরকম দিলাম, তো এটা কি আসে, আই স্কোয়ার আর। তো এখন ইন্টারনাল রেজিস্ট্যান্সের ভ্যালু যদি কমও হয় কিন্তু কারেন্ট যদি বাড়ে, তো তখন কি হবে, a greater amount of power or electrical energy will be lost or will be wasted as what, heat. So তাহলে আমাদের ইন্টারনাল রেজিস্টরের অ্যাক্রসে যদি বেশি করে পাওয়ার লস হয়ে যায়, তো তার মানে এক্সটার্নাল সার্কিট কি পাবে, কম করে ভোল্টেজ পাবে। তো তার মানে যত ভোল্টেজ সাপ্লাই করা দরকার ছিল এক্সটার্নাল সার্কিটে, তত যদি করতে না পারে, তো তখন এক্সটার্নাল সার্কিটের পারফরম্যান্স কি হবে, হ্যাম্পার হয়ে যাবে না কাবিও? সো ওই কথাটা এখানের মধ্যে বলবে, দেখো, the net effect of this energy transfer by the EMF source itself will be for it to supply a smaller voltage to the rest of the circuit. মানে কি, যে যেহেতু পাওয়ার সাপ্লাই নিজের ভিতরে অল্প একটু ভোল্টেজ রেখে দিচ্ছে, তো তার মানে এক্সটার্নাল সার্কিটের জন্য স্মলার অ্যামাউন্ট অফ ভোল্টেজ রিমেইনিং থাকবে। তো এর মানেটা কি, which could affect the circuit's performance. তো তখন সার্কিটের এক্সটার্নাল সার্কিটে যে কম্পোনেন্ট গুলো চালাইতে চাচ্ছি তাদেরকে যে ভোল্টেজটা দিব, ওই ভোল্টেজটা যদি বেশি কম দেওয়া হয়ে যায়, তো তখন কি হবে, সার্কিটের পারফরম্যান্সে সে একটা নোটিসেবল এফেক্ট রাখবে। তো বলতেছে কি, a large current through the internal resistance could also damage the EMF source and result in ohmic heating. ওই যে ব্যাটারি যে নিজে গরম হয়ে যায়, হোয়াট ইজ দ্য রিজন, ওই যে ইন্টারনাল রেজিস্টরের অ্যাক্রসে যে ভোল্টেজটা ইউজ আপ হয়, ওইটা আমাদের হিট এনার্জির ফর্মে যাইতে তো তখন কি হয়ে যাবে, ব্যাটারিটা গরম হয়ে যাবে। বুঝতে পারছো কাবিও? হ্যাঁ ভাইয়া। ওকে, তো এখন এখানের মধ্যে দেখো আমরা যে জিনিসটা, ওই যে ব্রোকেন লাইন দিয়ে যাচ্ছিলাম এরকম, তো ব্রোকেন লাইনটা এটা ছিল যে ব্যাটারির পুরো আউটার কেসিংটা আমরা রিপ্রেজেন্ট করি, তো ভিতরে কি আছে, এই সেল আর এই আমাদের ইন্টারনাল রেজিস্টরটা আলাদা করে আমরা ইন্টারনাল রেজিস্টরের অ্যাক্রসে ভোল্টমিটার লাগাইতে পারবো না, যে আচ্ছা দেখি ইন্টারনাল রেজিস্টরের অ্যাক্রসে ভোল্টেজ কত ড্রপ হয়, এরকম করতে পারবো না। আমাদের ইনডিরেক্ট একটা মেথডে ইন্টারনাল রেজিস্টরের অ্যাক্রসের ভোল্টেজের ভ্যালুটা বের করতে হবে। সো কাজটা কি দেখো, any EMF source could be considered as a pure EMF with a small resistive, কি বলে, resistive potential difference acting in series with the EMF. সো তাহলে এরকম প্রত্যেকটা পাওয়ার সাপ্লাইয়ের কি আছে, তার সাথে অ্যাসোসিয়েটেড একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে। তো বলতেছে কি, the effect of having an internal resistance is that an EMF will never be able to supply its maximum voltage. তো তার মানে ব্যাটারি গায়ে যেটা লেখা থাকে, সে কখনোই ওই ভোল্টেজটা কি করতে পারে না, এক্সটার্নাল সার্কিটে পৌঁছাইতে পারে না, বিকজ ব্যাটারি নিজের ভিতরে অল্প একটু ভোল্টেজ কি হয়ে যাবে, প্রবাহ ইউজ আপ হয়ে যাবে, রাইট? There will always be a small drop in voltage over the internal resistance, and this drop will be bigger with higher current. কারেন্ট বাড়লে রেজিস্ট্যান্স ফিক্স, তো যত কারেন্ট বাড়বে তত কি হবে, তার অ্যাক্রসে পাওয়ার লস বেশি হবে বা ভোল্টেজ বেশি ড্রপ হবে। The PD over the internal resistance can be found from Ohm's law. টার্মিনাল পিডি, এটা ভুলে লিখছে টার্মিনাল পিডি, এটা কি হবে, আচ্ছা ইন্টারনাল, ঠিকই ছিল, সরি ভুল দেখছি। তো ইন্টারনাল রেজিস্টরের অ্যাক্রসে যে ভোল্টেজটা, এটা ইজ ইকুয়াল টু কি, আইআর। ওকে, তো এখানের মধ্যে কি বলতেছে, দিস পিডি ইজ সামটাইমস রেফার্ড টু অ্যাজ লস্ট ভোল্টস, যে এই ভোল্টেজটা তো আমাদের কোনো কাজে আসতেছে না, জাস্ট ওয়েস্ট হচ্ছে, তো এর জন্য এটাকে আমরা কি বলি, লস্ট ভোল্টস। তো বলতেছে কি, as the circuit appears to have fewer volts induced by the load that the EMF should be supplying, তো তাহলে কি হয়, a measurement of voltage across the terminals of a cell powering the circuit could not measure the EMF. তো তার মানে আমরা যখন ভোল্টমিটার লাগাই, আমরা আসলে EMF পাই না, কিসের রিডিং পাই, টার্মিনাল পটেনশিয়াল ডিফারেন্সের রিডিং পাই। ওকে, এই কথাটা বলবো। So powering a cell would not measure the EMF, it would measure the EMF minus the lost volts. So তার মানে terminal PD is equal to কি, EMF minus the voltage that is being lost across what, across the internal resistor. Okay, so এখন এখানের মধ্যে কাজটা কি, this terminal PD would then be
V টার্মিনাল ইজ ইকুয়াল টু ইএমএফ মাইনাস ইন্টারনাল রেজিস্টরের অ্যাক্রসে যে ভোল্টেজ I ইনটু স্মল r। তো এই যে আমরা একটু আগে যে সার্কিটটা আঁকছিলাম ওইটাই, জাস্ট এখানে কি করতেছে, ভেরিয়েবল একটা রেজিস্টর ইউজ করতেছে যেটা আমাদের এক্সপেরিমেন্টের জন্য লাগবে, একটু পরে আমরা দেখতেছি এটা। তো বাকি জিনিসগুলো আমরা দেখে নেই। As all parallel branches have the same voltage across them, the terminal PD would have to be equal to that of the load resistor. তো তার মানে টার্মিনাল পিডিটা আর এই লোড রেজিস্টরের অ্যাক্রসে পিডিটা কোনটা কি হবে, সমান সমান হবে। তো এই কথাটা বললো। তো টার্মিনাল পিডি ইজ ইকুয়াল টু লোড ইজ ইকুয়াল টু ইএমএফ মাইনাস ইন্টারনাল রেজিস্টরের অ্যাক্রসের ভোল্টেজ। এই যে কথাটা বললাম যে তুমি ইন্টারনাল রেজিস্টরের অ্যাক্রসে স্পেসিফিক্যালি তুমি ভোল্টমিটার অ্যাড করতে পারবে না। কি বলতেছে দেখো, the internal resistance is an internal part of the EMF and cannot be accessed separately. Do not draw a voltmeter measuring R, কি বলে, measuring across small r, as this is impossible. তো এই কথাটা আমি একটু আগে বলে আসলাম যে ইন্টারনাল রেজিস্টরের অ্যাক্রসে যে এর অ্যাক্রসে ভোল্টমিটার লাগানো পসিবল না। তো তার মানে এটা আঁকাতে কি হবে, ভুল হবে। ওকে, তো এতটুকু নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে যে ইএমএফ এন্ড ইন্টারনাল রেজিস্ট্যান্স নিয়ে কি কি ডিসকাস করলাম, মানে এই ইকুয়েশনটা কিভাবে আসছে? রাফিন, বুঝতে পারছো? হ্যাঁ, বুঝছি। ওকে, সো এখন এখানের জন্য আমরা দেখি কি বলতেছে। তো আমরা তো জানি কারশফস ল ওয়াইজ যে বাই কনসিডারিং দ্য এনার্জি কনজারভেশন উই ক্যান ড্র অ্যান ইকুয়েশন ফর দ্য সার্কিট দ্যাট includes the internal resistance. তো তাহলে sum of potential rise is equal to sum of potential fall. তো potential rise হলো EMF আর potential fall হচ্ছে লোড রেজিস্টরের অ্যাক্রসে আর ইন্টারনাল রেজিস্টরের অ্যাক্রসে। তো তাহলে এই জিনিসটা, এন্ড আমরা একটু আগে এই ইকুয়েশনটা দেখে আসছিলাম যে কি টার্মিনাল PD is equal to EMF মাইনাস ইন্টারনাল রেজিস্টরের অ্যাক্রসের ভোল্টেজ। এখন দেখো তো এইটা লিখলে তো একই জিনিস নাকি, মাইনাস আইআরটা আগে লিখলাম প্লাস ইএমএফ টা পরে লিখলাম, দেন আই ইনটু আর। তো এটা আগে পরে করলে কোনো সমস্যা আছে আনিসা? না ভাইয়া। আচ্ছা, এখন আমাদের এক্সপেরিমেন্ট রিলেটেড ডিসকাশন আমরা একটু দেখবো, দেন আবার এই ইকুয়েশনটার মধ্যে ফেরত আসবো, বিকজ এক্সপেরিমেন্টের এক্সপ্লেনেশনের সাথে বা ফাইনাল গ্রাফ ড্রয়িং এর সময় এই ইকুয়েশনটা আমাদের লাগবে। ওকে, এইখানের মধ্যে তারা ঘুরায় পেঁচে একই জিনিস দেখাইছে, সেম সেম জিনিস। ওকে, আমরা প্র্যাকটিক্যাল স্কিলস, যে এটা আমাদের কোর প্র্যাকটিক্যালের মধ্যে একটা, আগের গুলো আমরা যেগুলো দেখে আসি না ওগুলো প্রত্যেকটাই দেখবো, ইউনিট 3 তে আরো ডিটেইলসে দেখবো, এখন জাস্ট রাফ একটা এক্সপ্লেনেশন দিচ্ছি। এখানের মধ্যে কি বলতেছে দেখো, we can find the internal resistance of a source of EMF such as cell in an experiment. How? Using a circuit like that shown in figure B. যে ফিগার বি তে যেমন সার্কিট দেখানো আছে এরকম একটা সার্কিট ইউজ করে কি করতে পারবো, এই ভেরিয়েবল রেজিস্টর রেজিস্ট্যান্স বাড়ায় কমায় হোয়াট ক্যান উই ডু, সার্কিটের কারেন্টটাকে আমরা বাড়াইতে কমাইতে পারি। আর কারেন্ট বাড়লে পরে বাড়লে বা কমলে কি হবে, কারেন্ট বাড়লে কমলে ইন্টারনাল রেজিস্টরের অ্যাক্রসে যে ভোল্টেজটা ড্রপ হচ্ছে ওইটা আমাদের চেঞ্জ হবে না। তো এমন হলো ব্যাপার। তো আমরা এখানের মধ্যে দেখি কি হয়। তো বলতেছে কি, we adjust the variable resistor to change the current through the circuit, and at each current value we record the voltmeter reading. তো এতটুকু পর্যন্ত তো একদম ক্লিয়ার যে কি করব, সার্কিটটা এরকম সেটআপ করে ভেরিয়েবল রেজিস্টর যেটা আছে তাকে দিয়ে আমরা রেজিস্ট্যান্স বাড়াবো কমাবো, তো তখন কি হবে, সার্কিটের কারেন্ট চেঞ্জ হবে। আর সার্কিটের কারেন্ট চেঞ্জ হওয়া মানে ভোল্টমিটার রিডিং এর মধ্যে এফেক্ট আসা, ওই জিনিসটা নিয়ে দেখি। So বলতেছে কি, the equation we have previously seen for the quantities in this circuit is EMF minus internal resistor across voltage is equal to V. তাহলে এই ফর্মে নিয়ে আসছে, এটা কাজটা কি। এখন এখানের জন্য বলতো এই এক্সপেরিমেন্টে কন্ট্রোল ভেরিয়েবল গুলা কারা, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে এন্ড ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে প্রভা। এই এক্সপেরিমেন্টের জন্য কন্ট্রোল ভেরিয়েবল কারা, কন্ট্রোল ভেরিয়েবল কাদেরকে বলি, যারা নাকি কনস্ট্যান্ট থাকে আর যাদেরকে চেঞ্জ করি না, তাই না? তাহলে এখানে কন্ট্রোল ভেরিয়েবল গুলো কে কে? EMF, ইএমএফ, ভেরি গুড।
যে আমরা পাওয়ার সাপ্লাই তো একটা ইউজ করতেছি, সো তাহলে ইএমএফ টা অলওয়েজ ফিক্স, এন্ড তার করেসপন্ডিং যে কি থাকবে ইন্টারনাল রেজিস্ট্যান্সটা থাকবে ওইটাও কি থাকবে ফিক্স থাকবে। সো এই দুইটা হলো আমাদের কন্ট্রোল ভেরিয়েবল। নাও ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে যে আমরা কাকে চেঞ্জ করতেছি, আমরা সার্কিটের কারেন্টটাকে চেঞ্জ করতেছি, আর কারেন্টের মধ্যে চেঞ্জ আনলে পরে কি হচ্ছে ভোল্টমিটার রিডিং এর মধ্যে একটা চেঞ্জ আসতেছে, তাই না? ব্যাপারটাকে বুঝতে পারতেছে সবাই কি বলতেছি? যে এখানের মধ্যে আমাদের ইএমএফ এন্ড ইন্টারনাল রেজিস্ট্যান্স এই দুটো তো ফিক্সড, কেন? বিকজ ফর আ স্পেসিফিক পাওয়ার সাপ্লাই ইএমএফ টা কি থাকবে ফিক্স থাকবে, এন্ড তার ভিতর যে কেমিক্যালস গুলি আছেন তাদের সাথে যে কলিশন ওইটাও কি ফিক্সড। ওকে, তো এখন এখানের মধ্যে কাজটা কি, কারেন্ট উইল বি দা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ভেরি গুড। সো তাহলে ডিপেন্ডেন্টটাকে ওয়াই কি বলে ভি, ডিপেন্ডেন্টটাকে ওয়াই অ্যাক্সিসে আঁকি আর কি বলতেছে। সো এখন কম্পেয়ারিং উইথ ইকুয়েশন y is equal to mx plus c, দেখো তো y ইন্টারসেপ্ট আমাদেরকে ইএমএফ দিবে, x অ্যাক্সিস এ কারেন্ট প্লট করব, y অ্যাক্সিস এ ভোল্টেজ। সো তাহলে গ্রেডিয়েন্ট আমাদেরকে কি দেয়, the gradient of this graph, যে this voltage versus current graph will give us minus r, that is the internal resistance. and দেখো গ্রাফটা কি হবে, নেগেটিভ স্লোপিং একটা গ্রাফ দিতে, তারা তো একেই দিছে, এই যে গ্রাফটা হচ্ছে এরকম একটা নেগেটিভ স্লোপিং গ্রাফ। তো তার মানে গ্রেডিয়েন্টের ভ্যালুটা হবে নেগেটিভ, রেজিস্ট্যান্সের ভ্যালুটাও নেগেটিভ। সো তাহলে নেগেটিভ নেগেটিভ কাটা হয়, রেজিস্ট্যান্সের আমরা কি পাবো আনিসা, অ্যাকচুয়াল ভ্যালুটা পাবো, তাই না? জি ভাই। তাহলে এখানের মধ্যে বলতেছে কি যে সেম কথা, comparing this with the equation of a straight line graph y is equal to mx plus c shows us that the graph plotted with v on the y-axis and current on the x-axis will have a gradient equal to the magnitude of the EMF, magnitude of the internal resistance. The y-intercept c here represents the voltmeter reading when no current flows. তো তখন কি হবে, যখন কারেন্টের ভ্যালু 0 তখন ভোল্টমিটারের থেকে আমরা কিসের রিডিং পাবো, ইএমএফ এর রিডিং পাবো। The internal resistance can take no energy from the circuit, so there will be zero lost volts. So the voltmeter will read what? যদি কারেন্ট 0 হয়, যে রিডিংটা আসবে আমাদের ভোল্টমিটার ওটা কি হবে, ইএমএফ এর রিডিং হবে। So the y intercept is the value of EMF. তো এই জিনিসটা নিয়ে কারো কি কোনো কনফিউশন আছে? যা যা জিনিস দেখলাম আমরা, কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে ও কনফিউশন থাকে দেন বলো, ওগুলা নিয়ে ডিসকাস করব। আর না হলে পরে আমাদের এর পরের যে টপিকটা আছে পাওয়ার ইন ইলেকট্রিক সার্কিটস, এই জিনিসটা নিয়ে পরে ইলেকট্রিসিটি আমরা র‍্যাপ আপ করে ফেলবো আর কি। কার কি কোনো কোয়েশ্চেন আছে ইএমএফ এন্ড ইন্টারনাল রেজিস্ট্যান্স রিলেটেড? আনিসা? ভাইয়া অল ক্লিয়ার। ওকে, সো এখন পাওয়ার ইন ইলেকট্রিক সার্কিটস, এখানের মধ্যে কাজটা কি? আচ্ছা, একটা বাল্বের যদি 6 ভোল্ট দরকার হয়, ওয়ার্ক করবে না এমন না, 6 ভোল্ট দরকার হয় মানে ফুল ব্রাইটনেসে জ্বলার জন্য 6 ভোল্ট লাগবে। তো তার মানে সে যদি ফুললি 6 ভোল্ট সাপ্লাই করতে না পারে তো লাইটটা জ্বলবে, বাল্বটা জ্বলবে, কিন্তু তার ব্রাইটনেসটা ম্যাক্সিমাম ব্রাইটনেস হবে না, এইটাই বুঝতে পারছো? একদম ওয়ার্কই করবে না এমন বলা যায় না, জাস্ট কি হবে ব্রাইটনেসটা কম আসবে আর কি, বুঝছো? আচ্ছা, সো এখন পাওয়ার ইন ইলেকট্রিক সার্কিটস, এখানের মধ্যে কাজটা কি আমরা জানি, power is equal to current into voltage আর electrical energy is equal to current into voltage into time। তো এইগুলাতে আমাদের কাজগুলা, এই সবগুলা জিনিস তোমরা আসলে ও লেভেলসে পড়ে আসছো, ঠিক আছে? এন্ড এফিশিয়েন্সির জিনিসটা কি ছিল মনে আছে? এফিশিয়েন্সি ওয়াজ ইকুয়াল টু হোয়াট, এই যে P is equal to I square R, P is equal to V square by R, এইসব জিনিস। দেন এফিশিয়েন্সির ফর্মুলাটা কি? useful energy output divided by total energy input into 100, যদি তুমি পার্সেন্টেজে নিতে চাও অর রেশিওতে রাখলে এমন ফর্মে। ওকে, তো এই ব্যাপারগুলি তোমাদের আসলে এই 4B.5 যে পাওয়ার ইন ইলেকট্রিক সার্কিটস এটার মধ্যে লেখা। তো এই জিনিসটা মনে হয় না কারো কোনো সমস্যা হবে, এই যে এফিশিয়েন্সি
ইউজফুল আউটপুট ডিভাইডেড বাই টোটাল ইনপুট আর পার্সেন্টেজে নিতে চাইলে মাল্টিপ্লাইড বাই 100। তো এই ব্যাপারগুলো এগুলো খুবই ইজি, তো এগুলাতে অ্যাকচুয়ালি প্রবলেম হওয়া উচিত না। তো এই ছিল আমাদের বেসিক্যালি ইলেকট্রিসিটি রিলেটেড পড়ালেখা। তো তোমাদের সানডের জন্য যে কাজটা থাকবে পেজ নাম্বার 185, সরি পেজ নাম্বার 185, পেজ নাম্বার 189, এগুলার চেক পয়েন্ট কোয়েশ্চেন্স এন্ড 4B এক্সাম প্র্যাকটিস, এগুলা তোমাদের সানডের জন্য হোমওয়ার্ক। ওকে, তো সানডেতে আমরা এগুলা রিলেটেড ডিসকাশন করে ইলেকট্রিসিটি শেষ করে ফেলবো, দেন উই উইল স্টার্ট ওয়েভস। ঠিক আছে, ওকে। তো সবাই একটু হোমওয়ার্কটা লিখে রাখো এন্ড টাইমের আগে সবাই জমা দিয়ে দিও। অলরাইট, তো আমরা ক্লাসটা এখন এখানে শেষ করব। ঠিক আছে, আল্লাহ হাফেজ।